সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ পর্যায়ে আমি তোমাদের সাথে স্থির বিনিয়োগ এবং ইনভেন্টরি বিনিয়োগের মধ্যে পার্থক্য আলোচনা করব। প্রথমত, স্থায়ী মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি করতে ব্যবসায় প্রতিষ্ঠানকে যে অর্থ বিনিয়োগ করতে হয় তাকে ব্যবসায়িক স্থির বিনিয়োগ বলা হয়। অন্যদিকে অপ্রত্যাশিত সংকট মোকাবেলায় উৎপাদন প্রতিষ্ঠান দ্রব্য ও কাঁচামালের যে মজুদ গড়ে তোলে তাকে ইনভেন্টরি বলা হয় এবং এরূপ বিনিয়োগকে ইনভেন্টরি বিনিয়োগ বলা হয়। দ্বিতীয়ত, স্থির বিনিয়োগ দীর্ঘকালীন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পৃক্ত। অন্যদিকে ইনভেন্টরি বিনিয়োগ স্বল্পকালীন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পৃক্ত। স্থির বিনিয়োগ মোট বিনিয়োগের একটি বৃহৎ অংশ, অন্যদিকে ইনভেন্টরি বিনিয়োগ মোট বিনিয়োগের একটি ক্ষুদ্র অংশ মাত্র। স্থির বিনিয়োগ বৃদ্ধিতে অর্থনীতিতে সমৃদ্ধি দেখা দেয়, অন্যদিকে ইনভেন্টরি বিনিয়োগ বৃদ্ধিতে মন্দা দেখা দেয়। স্থির বিনিয়োগ সুদের হারের স্বল্প পরিবর্তনের সাথে কিছুটা অস্থিতিস্থাপক, অন্যদিকে ইনভেন্টরি বিনিয়োগ সুদের হার দ্বারা প্রভাবিত হতে পারে। স্থির বিনিয়োগ শিল্পজাত এবং অশিল্পজাত অথবা প্ল্যান্ট এবং যন্ত্রপাতি হিসেবে শ্রেণীবিন্যাস করা যায়। অন্যদিকে ইনভেন্টরি বিনিয়োগ কাঁচামাল এবং চূড়ান্ত দ্রব্যের মজুদ আকারে করা হয়। বিনিয়োগ অপেক্ষক অর্থাৎ ইনভেস্টমেন্ট ফাংশন। এ পর্যায়ে আমি তোমাদের সাথে এই বিনিয়োগ অপেক্ষক নিয়ে আলোচনা করব। আয় এবং সুদের হারের সাথে বিনিয়োগের যে পারস্পরিক গাণিতিক নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে তাকে বিনিয়োগ অপেক্ষক বলা হয়। অর্থাৎ আয়ের সাথে বিনিয়োগের প্রত্যক্ষ কিংবা একমুখী সম্পর্ক বিদ্যমান, আবার অন্যদিকে সুদের হারের সাথে বিনিয়োগের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। সুতরাং বিনিয়োগ অপেক্ষককে দুইভাবে প্রকাশ করা হয়। ক, আয় সম্পর্কিত বিনিয়োগ অপেক্ষক, যেখানে আই ইকুয়াল ফাংশন অফ ওয়াই। অন্যদিকে সুদের হার সম্পর্কিত বিনিয়োগ অপেক্ষকটি হচ্ছে আই ইকুয়াল ফাংশন অফ স্মল আই, যেখানে আই দ্বারা বিনিয়োগকে নির্দেশ করা হয়েছে, ছোট হাতের আই দ্বারা সুদের হার এবং এফ দ্বারা অপেক্ষক চিহ্ন নির্দেশ করা হয়েছে। অন্যদিকে ওয়াই দ্বারা এক্ষেত্রে আয়, ছোট হাতের আই দ্বারা সুদের হার এবং এফ দ্বারা অপেক্ষক চিহ্নকে নির্দেশ করা হয়েছে, যেখানে আয়ের পরিবর্তনের ফলে বিনিয়োগের যে পরিবর্তন এ দুয়ের অনুপাত ধনাত্মক, যার ফলে অঙ্কিত রেখাটি ঊর্ধ্বগামী হয়। আর অন্যদিকে সুদের হারের পরিবর্তনের ফলে বিনিয়োগের যে পরিবর্তন হয় এ দুয়ের অনুপাত ঋণাত্মক, যার ফলে অঙ্কিত রেখাটি ডান দিকে নিম্নগামী হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমি তোমাদের সাথে বিনিয়োগের নির্ধারক সমূহ নিয়ে আলোচনা করব। যে সকল বিষয় বিনিয়োগের উপর প্রভাব বিস্তার করে তাকে বিনিয়োগের নির্ধারক বলা হয়। যেমন আয়স্তর, আয়স্তর দ্বারা বিনিয়োগ প্রভাবিত হয়। আয়স্তর বৃদ্ধি পেলে সামগ্রিক চাহিদা বাড়ে, দাম স্তর বাড়ে এবং তার সাথে সাথে মুনাফাও বৃদ্ধি পায়, ফলে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পায়। সুদের হার, বিনিয়োগ এবং সুদের হারের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ সুদের হার বৃদ্ধি পেলে বিনিয়োগ হ্রাস, অন্যদিকে সুদের হার হ্রাস পেলে বিনিয়োগ বৃদ্ধি পায়। সুতরাং সুদের হারও বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করে থাকে। মূলধনের প্রান্তিক দক্ষতা, এমইসি অর্থাৎ মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, এই এমইসি দ্বারা বিনিয়োগকারী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বিনিয়োগ বৃদ্ধি পেতে থাকলে এমইসি ধীরে ধীরে কমতে থাকে। এমইসি কমতে কমতে যখন সুদের হারের সমান হয় তখন কাম্য বিনিয়োগের পরিমাণ নির্ধারিত হয়। মূলধন দ্রব্যের খরচ, মূলধন দ্রব্যের খরচের উপর বিনিয়োগ অনেকটা নির্ভর করে। মূলধন দ্রব্যের খরচ বাড়লে বিনিয়োগকারীরা বিনিয়োগে নিরুৎসাহিত হয়, ফলে বিনিয়োগ হ্রাস পায়। অন্যদিকে মূলধন দ্রব্যের খরচ কমলে বিনিয়োগ বৃদ্ধি পায়। অর্থের যোগান, অর্থের যোগান বিনিয়োগকে অনেকটা প্রভাবিত করে। অর্থের যোগান বেশি হলে সুদের হার কমে, আর সুদের হার কমলে বিনিয়োগ বৃদ্ধি পায়। প্রযুক্তিগত উদ্ভাবন, বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনে উৎপাদন খরচ কমে এবং উৎপাদন বৃদ্ধি পায়, ফলে বিনিয়োগের পরিমাণও বৃদ্ধি পায়। রাষ্ট্রীয় নীতি, দেশের রাষ্ট্রীয় নীতি বিনিয়োগ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে দেশের সরকার বিভিন্ন সুবিধা যেমন ট্যাক্স হলিডে,
কর হ্রাস, ভর্তুকি প্রদান, ঋণের ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির সহায়ক পরিবেশ সৃষ্টি করতে পারে। উন্নত অবকাঠামো, দেশের অবকাঠামো উন্নত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। যেমন দেশে যদি অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, সুলভ পরিবহন ব্যবস্থা, উন্নত রাস্তাঘাট ইত্যাদি সুবিধা থাকলে বিনিয়োগকারীরা নতুন নতুন ক্ষেত্রে উৎপাদন তথা বিনিয়োগ করতে আগ্রহী হয়। দক্ষ উদ্যোক্তা, দেশের উদ্যোক্তারা দক্ষ হলে উৎপাদন খরচ হ্রাস পাবে, ফলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। অপরদিকে উদ্যোক্তারা দক্ষ না হলে বিনিয়োগের পরিমাণ হ্রাস পাবে। রাজনৈতিক পরিবেশ, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। অপরদিকে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকলে বিনিয়োগ হ্রাস পাবে। উপরে আলোচিত বিষয়সমূহ একটি দেশের বিনিয়োগকে প্রভাবিত করে। এসব নির্ধারকসমূহ অনুকূল থাকলে দেশের বিনিয়োগ বৃদ্ধি পায়, অন্যথায় নির্ধারকসমূহ প্রতিকূল হলে বিনিয়োগ হ্রাস পায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছ বিনিয়োগের নির্ধারকগুলো কী কী। এবারে আমি তোমাদের সাথে মূলধনের প্রান্তিক দক্ষতা নিয়ে আলোচনা করব, যাকে ইংরেজিতে বলা হয় মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, অর্থাৎ MEC, যা IRRকেও নির্দেশ করে, অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন। অতিরিক্ত এক একক মূলধন নিয়োগ করলে যে অতিরিক্ত আয় প্রত্যাশা করা হয় তাকে মূলধনের প্রান্তিক দক্ষতা বলা হয়। অর্থনীতিবিদ জন ম্যানার্ড কেইন্স, অর্থাৎ JM কেইন্স, সর্বপ্রথম এই MEC সম্পর্কে ধারণা প্রদান করেন। তার মতে MEC হলো একটি বাট্টার হার, যা দ্বারা প্রত্যাশিত আয়কে বাট্টা করলে বাট্টাকৃত মূল্য মূলধন দ্রব্যের যোগান মূল্যের সমান হয়। কেইন্সের এই সংজ্ঞা অনুযায়ী MECকে নিম্নের এই সূত্রের সাহায্যে উপস্থাপন করা যায়। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, C = R1 ডিভাইডেড বাই 1 প্লাস স্মল r পাওয়ার 1, এভাবে পর্যায়ক্রমে R2, R3, পর্যায়ক্রমে Rn পর্যন্ত একটি সিরিজ আকারে উপস্থাপন করা হয়েছে। এখানে C দ্বারা মূলধনের যোগান মূল্যকে নির্দেশ করা হয়েছে, ছোট হাতের r যা MECকে নির্দেশ করে, অর্থাৎ মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, যাকে মূলধনের প্রান্তিক দক্ষতা বলা হয়। ক্যাপিটাল R, যা দ্বারা বিভিন্ন সময়ে প্রত্যাশিত আয়কে নির্দেশ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে তোমরা একটু লক্ষ্য করো। যদি মূলধনের মেয়াদ 1 বছর হয় তাহলে সূত্রটি কি হবে? C = ক্যাপিটাল R ডিভাইডেড বাই 1 প্লাস স্মল r, যেখানে পাওয়ার 1 হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সময় মেয়াদ 1 বছর। যেটাকে সমাধান করে আমরা এই ছোট হাতের r = ক্যাপিটাল R মাইনাস C ডিভাইডেড বাই C দ্বারা প্রকাশ করতে পারি। এই ছোট হাতের rই হচ্ছে MEC, অর্থাৎ মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল। সুতরাং MECকে আমরা R মাইনাস C ডিভাইডেড বাই C এই সূত্রটি দ্বারা উপস্থাপন করতে পারি। অর্থনীতিতে MEC একটি গুরুত্বপূর্ণ ধারণা। MEC ধারণার সাহায্যে একজন বিনিয়োগকারী বিনিয়োগ সিদ্ধান্তে পৌঁছাতে পারে। নিম্নে গাণিতিক উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। মনে করি একটি মেশিনের যোগান দাম 10,000 টাকা এবং 1 বছর মেয়াদকালে এর থেকে প্রত্যাশিত আয় 12,000 টাকা হলে MEC হবে নিম্নরূপ। MEC = R মাইনাস C ডিভাইডেড বাই C, অর্থাৎ R হচ্ছে 12,000 এবং C অর্থাৎ মূলধন হচ্ছে 10,000। তাকে 10,000 দিয়ে ভাগ করব, অর্থাৎ C দিয়ে ভাগ করলাম। এক্ষেত্রে সমাধান করে আমরা 20% পাবো। সুতরাং এক্ষেত্রে MEC হচ্ছে 20%। মেশিনের যোগান দাম বৃদ্ধি পেয়ে 20,000 টাকা এবং 1 বছর মেয়াদকালে এর থেকে প্রত্যাশিত আয় 23,000 টাকা হলে MEC দাঁড়াবে 15%। উপরের এই দুটি গাণিতিক উদাহরণ অনুসারে নিম্নে আমরা একটি চিত্র উপস্থাপন করলাম। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, মূলধন যখন 10,000 টাকা তখন MECর পরিমাণ 20%। অন্যদিকে মূলধনের পরিমাণ যখন 10,000 টাকা থেকে বৃদ্ধি করে 20,000 টাকা করা হয় তখন MECর পরিমাণ দাঁড়ায় 15%। এক্ষেত্রে দুটি বিন্দু অর্থাৎ A এবং B যোগ করে যে রেখাটি পাওয়া যায় তাই হচ্ছে MEC রেখা, অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা রেখা, যা ডান দিকে নিম্নগামী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই।
ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।